মানে খেলার বাইরে আমি পুরোটাই ফ্যামিলির সাথে, বউ, মেয়ে, বাবা মা, শ্বশুরবাড়িতে সবার সাথে এই নিয়েই মজা করে কাটাই ব্যাস। মেয়ের সাথেই পুরো টাইমটা এখন কাটছে। আমি আর বউ সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যায়। এমনি ঠিক আছে, এনজয় করছি এটা। এখনো পর্যন্ত কি তোমার কাছ থেকে রঞ্জনার কাছে ফোনটা যায়? আমি প্রত্যেক দিন যাই, তাহলে তুমি ছোটবেলার কোচ বলছো কেন? তাহলে বড়বেলার কোচও বলো। আমি তো সবসময় বলি আমি এখনো পর্যন্ত প্রত্যেক দিন ম্যাচের দিন সকালে রঞ্জনদাকে ফোন করি, রঞ্জনদা বেস্ট উইশেস করে, তারপরেই ম্যাচ খেলতে, যেটা আমার নিয়ম। সত্যি কথা বলতে এখানে ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক মানে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আমি এখন অনেকটাই সিনিয়র হয়ে গেছি, ছাড়ার পথে। সেইখানে ওই জায়গায় এসে এই ট্রফিটা পাওয়া, সত্যি কথা বলতে গেলে এই ভারত সেরাটা আমি এগিয়ে রাখবো। নবী আমাদের খুব কাছে। নবিদা একটু কি বাড়াবাড়ি করেছিল, মানে তোমার নাম করে এটা তুমি কিভাবে দেখো? আমার পার্সোনালি রাগ হয়নি, কারণ আমি ক্রিটিসাইজ হতেই হয়, তাতে তো কোনো ব্যাপার না, কিন্তু বাজে লেগেছিল, খারাপ লেগেছিল। কারণ নবিদার সাথে আমি একটা টাইমে খেলেছি একসাথে। কার্লোস কুয়াদ্রাত নাকি অস্কার বুজো? এটা এরকম ভাবে কোনোদিন কি প্রশ্ন? আচ্ছা, অস্কার বুজো চলে যাবেন বলে ঘোষণা করেছেন। আচ্ছা, তুমি কি মানে বলবে জানে নেই দেঙ্গে তুঝে? সৌভিক প্রচন্ড লাজুক প্রকৃতির একটা ছেলে। সৌভিক নিজে বলছো ইমোশনাল নয়। আহিলিকে প্রথম অ্যাপ্রোচটা কে করেছিল? মানে তো একটা বলতে হয় যে ঘেমে গেছিলাম পুরো। ওরে বাবা রে, काटू क्या अभी काटू? नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার বন্ধুরা, আমি সাইফ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সৌভিক চক্রবর্তী। সৌভিক, সবার আগে বলো কেমন আছো? ভালো আছি, এই চলছে। আইএসএল জিতে বেশ ভালোই যাচ্ছে টাইমটা, ফ্যামিলিকে নিয়ে রয়েছে। খেলার বাইরে তো ফ্যামিলিটাই তোমার কাছে মুখ্য। পুরোটাই মানে খেলার বাইরে আমি পুরোটাই ফ্যামিলির সাথে, বউ, মেয়ে, বাবা মা, শ্বশুরবাড়িতে সবার সাথে এই নিয়েই মজা করে কাটাই ব্যাস, তার বাইরে যাই। বন্ধুদের সঙ্গে আড্ডা মারো না? বন্ধুদের সাথে আমার খুব ক্লোজ বন্ধুরা রয়েছে, তাদের সাথেই আড্ডা মারি, তাছাড়া অন্য কোথাও মারি না। খুব ক্লোজ আমার স্কুলের, আমার একাডেমির আর আমার খেলোয়াড় জগতের তিনটে গ্রুপের 3 জন করে বন্ধু রয়েছে, তাদের সাথেই আমি আড্ডা মারি ব্যাস। আর বাকিটা পরিবার? পুরোটাই পরিবার। বাকিটা যখন টাইম পাই বন্ধুদের সাথে যাই, আর তাছাড়া আমার স্যারের সাথে শুধুমাত্র কথা বলি। মেয়ের সঙ্গে সময় কেমন কাটছে? হ্যাঁ, ভালো কাটছে। মেয়ের সাথেই পুরো টাইমটা এখন কাটছে। আমি আর বউ সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যায়। এমনি ঠিক আছে, এনজয় করছি এটা। ফাদারহুড এটা তো জীবনের একটা সাংঘাতিক ব্যাপার, সব থেকে ভালো ব্যাপার। আমি যদি তোমার বাবার কথা বলি, তিনি কখনো চেয়েছিলেন যে তুমি ফুটবলার হও? আমার বাবা চেয়েছিলেন। সত্যি কথা বলতেই আমার ছোটোবেলার স্যারকে যদি জিজ্ঞেস করো বুঝতে পারবে, আমার বাবা খুব করেই চেয়েছিলেন যে আমি ফুটবলার হই, কিন্তু মা চায়নি। মা বলেছিল এইসব করতে হবে না, খেলতে হবে না। কিন্তু বাবা সত্যি করেই ডাক্তার হয়েও যে চেয়েছিল, এটা আমার কাছে এখনও অবাক করে। কেন চেয়েছিল সেটা আমি জানি না, কিন্তু চেয়েছিল। এবং আমার স্যারের কাছে বাবা হাতে করে নিয়ে গেছিলো যে একে প্লেয়ার করে দাও ছোটোবেলায়। বাবার প্রতি নিশ্চয়ই কৃতজ্ঞ? হ্যাঁ, অবশ্যই। বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হবে না এরকম তো কোনোদিন হয় না, সব কিছুর জন্যই তো এটা। বাবা কি ইদানিং সময় মাঠে দেখেছে তোমাকে? না, এই এখন বাবার বয়স হয়ে যাওয়ার পর থেকে একটু কম যায়, এই মুহূর্তে এখন নেই এখানে, কিন্তু মাঠে যাচ্ছে না, টিভিতে খেলা দেখে। টিভিতে খেলা দেখে। টিভিতে। আচ্ছা, ভুল হলে বলে যে এটা করছিস কেন, নাকি কোনো না খেলা নিয়ে আলোচনা হয়? খেলা নিয়ে এমনি আলোচনা হয়, জিতলি হারলি এই নিয়ে মজা করে। শরীর খারাপ হলে কি বাবাই এখন 1 নম্বর ডাক্তার? এখন মানে সব সময়ই শরীর খারাপ হলে আমি বাবার ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ খাইও না। যতই টিম ডাক্তার কোনো দিন খাই না, কোনো দিন না। আমি বাবার কাছে ওষুধ জিজ্ঞেস করে তারপরেই খাই। বাবার সঙ্গে মেয়ের জেলাপ কেমন? বা আমার মেয়ে সবাইকে দেখলেই কাঁদে, তাছাড়া ও শুধু ওর মাকে চেনে, ওর আমাকে একটু চেনে, আর যারা দেখেন তারা, তাছাড়া খুব একটা বেশি চেনে না। এমনি সবার কাছে যায়, দূর থেকে হাসে ব্যাস। সৌভিক, ফুটবল মাঠে যে একটা ভদ্র চরিত্র,
তুমি বোধহয় তোমার সম্পর্কে জানো না, আমি যতটা জানি তোমার সম্পর্কে বা চারপাশের মানুষ যা বলে, যে ফুটবল মাঠে একটা ভদ্র চরিত্র যদি কেউ থাকে, আদর্শ চরিত্র যদি কেউ থাকে, সেটা সৌভিক। প্রথমত একটা বাঙালি পরিবার, খুব রেয়ারেস্ট হয়ে গেছে এখন বাংলার এই পরিবারগুলো থেকে ফুটবলার খুব কম আসে, একটা হায়ার এডুকেটেড ফ্যামিলি থেকে, যে ফুটবলার না হলে হয়তো বা ডাক্তার হতে, ঠিক বললাম? জানি না কি হতাম, কিছু ভালো কিছু হওয়ার চেষ্টা করতাম, ভালো কিছু বাবারা হওয়ার চেষ্টা প্রেশার করতো। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। যেটা খেলার মাঠে রাগ হলে গালাগালি করেছো, আমরা তো শুনি যে খেলার মাঠে প্রচুর গালাগালি হয় আর কি, গালাগালি তো হয়, বা যেটা ভদ্র ভাষায় বলতে গেলে। রিয়াল করেছি, করে নিয়ে একেবারে বলাটা মিথ্যা কথা বলা হবে, কিন্তু করেছি খুব কম, খুবই কম, একদম আমার কানে আসেনি, মানে আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আসেনি, ভালো, সেটা একটা ভালো বিষয়। বাট সৌভিক যে গালাগালি করতে পারে কারোর উপর রেগে গিয়ে, এটা কিন্তু খুব রেয়ার। আচ্ছা, এত কিছুর পরেও এত রাশ নিয়ে যে ফুটবলটা খেলো, যে অদম্য সাহস, এটার নেপথ্যে কি, মানে কিভাবে ওই রাশটা ধরে রাখো? প্রথমত যে পজিশনে ফুটবল খেলো, সেটা এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে টাফ জায়গা, অপোনেন্টের সমস্ত আক্রমণের শুরুয়াত ওখানে তোমাকে সামলাতে হয়। এই রাশটা ধরে রাখো, তার জন্য তো নিশ্চয়ই একটা ব্যাকগ্রাউন্ডে একটা পরিশ্রম চলে। ব্যাকগ্রাউন্ডে, এটা সত্যি কথা, এটা অনেকে জানে না, আমার ছোটবেলাকার যে চাইল্ডহুড কোচ রঞ্জন, আমি কিন্তু প্রচন্ড ভয় পেতাম আগে। রঞ্জন স্যারের কথা বলছো? রঞ্জন স্যার, আমি ভয় পেতাম ওই রঞ্জনদার কাছে থেকে থেকে, রঞ্জনদার সাথে কথা বলে বলে আমি অনেক যেখানে যেখানে খেলতে ভয় পেতাম, জোর করে 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 খেলাতো, যেখানে আমি ডিজার্ভ করি না সেখানেও জোর করে খেলাতো, দিয়ে আস্তে আস্তে এগুলো কেটেছে। 50-50 জায়গায় যাওয়া, বা কোথাও যেখানে মাথা ফাটতে পারে সেখানে মাথা দেওয়া, বা যেখানে ট্যাকেল করার কথা না ট্যাকেল করাটাই জানতাম না, পরে তো কাটবার ব্যাপার আছে, সেগুলো সব সাহসটা অ্যাকচুয়ালি মানসিকতার ব্যাপার, পুরোটাই মানসিকতাটা চেঞ্জ করেছে আমার ছোটবেলাকার স্যার। ওই মানে আমি সত্যি কথাই মানসিকভাবে অতটা স্ট্রং ছিলাম না। আচ্ছা, রঞ্জনদার কথা এলো যখন, আমি রঞ্জনদার কথাটা বলে যাই। রঞ্জনদা তোমার মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে, এটা তুমি এখনো পর্যন্ত কি তোমার কাছ থেকে রঞ্জনদার কাছে ফোনটা যায়? আমি প্রত্যেক দিন যাই। তাহলে তুমি ছোটবেলার কোচ বলছো কেন, তাহলে বড়বেলার কোচও বলো। আমি তো সবসময় বলি, আমি এখনো পর্যন্ত প্রত্যেক দিন ম্যাচের দিন সকালে রঞ্জনদাকে ফোন করি, রঞ্জনদা বেস্ট উইশেস করে, তারপরেই ম্যাচ খেলতে, যেটা আমার নিয়ম। আমার কিছু কিছু সুপারস্টিশন আছে যেগুলো আমি একদম মানে প্রথম দিন থেকে খেলছি সেইখান থেকে এখনো পর্যন্ত সেইগুলো মেনে চলি। কিছু কিছু তো ব্যাপার রয়েছে, মানে গুরু প্রণাম বলা যায়। গুরু, হ্যাঁ বলতে, এখন তো আর মানে ফিজিক্যাল হয় না, মানে মোবাইলে গুরু প্রণাম হয়ে যায়। হ্যাঁ, ফিজিক্যাল যাওয়াটাও সম্ভব না, ধরো বাইরে ম্যাচ। যাক, ইস্টবেঙ্গল সমর্থকরা এতক্ষণ ধরে ভাবছে যে সাইফ দাদা হাজাচ্ছে কেন মাঝে মাঠে বল নিয়ে, একজন মিডফিল্ডারের সঙ্গে কথা বলতে গেলে সেখান থেকে একটা লং পাস হোক। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, মোহনবাগানের হয়ে ভারত সেরা হয়েছে, ইস্টবেঙ্গলের হয়ে ভারত সেরা। সুপার কাপটা ধরছি, সুপার কাপটাও একটা অবশ্যই ভারত সেরা, কিন্তু বাট আইএসএল ইজ ডিফারেন্ট। আই লিগ অ্যান্ড আইএসএল দুটো ডিফারেন্ট। কোনটাকে এগিয়ে রাখবে? মানে কেন সাইডটা বাজে প্রশ্ন করো? না না, সত্যি কথা বলতে দেখো, এইটার টাইম ডিফারেন্স আরো বেশি, 22 বছর। আর সত্যি কথা বলতে এখানে ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক মানে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, অপমান সহ্য করতে হয়েছে, বাজারে গেলে ইস্টবেঙ্গল সাপোর্টারদের অনেক বাজে টাইম ফেস করতে হয়েছে। সেই হিসাবে দেখতে গেলে আমি এখন অনেকটাই সিনিয়র হয়ে গেছি, ছাড়ার পথে। সেইখানে ওই জায়গায় এসে এই ট্রফিটা পাওয়া, সত্যি কথা বলতে গেলে এই ভারত সেরাটা আমি এগিয়ে রাখবো। কারণ এটাই, আমি কাউকে ছোট করছি না, এবং করা উচিতও না। ওটাও প্রচন্ড ভালো মুহূর্ত ছিল, এটাও প্রচন্ড ভালো মুহূর্ত। এটাই আবেগের বিস্ফোরণটা আরো বেশি ঘটেছে 22 বছরের জন্য। তাই, এবং 22 বছরের এই আবেগের বিস্ফোরণের অন্যতম সাক্ষী তুমি ছিলে। সেটার জন্য আমি লাকি মনে করি আমি নিজেকে, যে আমি দুটো জায়গাতে ভালো মানে ভারত সেরা আবার ট্রফিতে সাথে ছিলাম। ক্যাপ্টেন আর্মব্যান্ডটা খুলে দিলে সলকে, এটা কি আগে থেকে প্ল্যান ছিল? চিত্রনাট্য কি নিজের তৈরি নাকি? না, আমি মনে করেছি ওটা অন স্পট
অন স্পট করেছি। মানে বাংলা সিরিয়ালে যেমন অন স্পট একটা স্ক্রিপ্ট রেডি অন স্পট না, এটা কাউকে সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া। ওর লেগেছে বলে আমি ক্যাপ্টেন হলাম, দিয়ে খানিকক্ষণ খেললাম, দিয়ে আমি নিয়ে করে গেলাম, ওটা হওয়া উচিত না। আমার মনে হয়েছে ওর কন্ট্রিবিউশন প্রচন্ড ভালো ছিল, এবং ও যখন খেলতো, ও ফার্স্ট ক্যাপ্টেন ছিল মহেশ, তারপর ছিল সাউল, তারপর আমি আর রাশিদ ছিলাম। কিন্তু সুতরাং যখন মহেশ ছিল না, মহেশ থাকলে আমি মহেশকেই দিতাম, কিন্তু মহেশ এই মুহূর্তে ছিল না, ইঞ্জুরির জন্য, পরে এসেছিল পায়ে লাগাচ্ছিল বলে, তাহলে মহেশকে দিতাম। এবং সাউল মানে ডিসিশনটা তোমার না দলগত? আমি নিয়েছি, কেউ আমাকে বলেনি। আমি যদি নিজেও করে নিতাম কেউ কিছু খারাপও মনে করতো না, কিন্তু আমার মনে হয়েছে এটা করা উচিত, তাই করেছি। আচ্ছা, ট্রফি হোল্ডিং করতে দেরি হচ্ছিল, মাঠের ভেতরে সমস্ত দর্শক নেমে গেছে। 83 ওয়ার্ল্ড কাপে আমরা তখন মানে সবে কুচো বা জন্মানি, যাই হোক, সেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল মাঠে, মানে ভাবছিলে কি ট্রফি নিতে পারবো নাকি? হ্যাঁ, আমি কিন্তু খুব এনজয় করেছি। আমি চেয়েছিলাম এরকম হোক, এরকম সবাই ইস্টবেঙ্গল সমর্থকরা এরকম আসবে, সব কাঁপবে, এটাই তো চাই। এই আর তো এই টাইমটা এখন ফিরে আসবে না। নেক্সট ইয়ারও যদি চ্যাম্পিয়ন যখন হবে, বা যে যখনই হোক, ধরো নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন হলাম, তাহলে সেটা 1 বছর পরের চ্যাম্পিয়ন, কিন্তু 22 বছর পরের চ্যাম্পিয়নের সার্কিট আর টাইমটা ফিরে আসবে না। আমার বেশ ভালো লাগে, আমি প্রত্যেকটা মুহূর্তে এনজয় করেছি ওখান থেকে। আমি মনে হচ্ছে সমর্থক, এরকম এনজয় করেছি। তোমার নিজেকে সমর্থক মনে হচ্ছে? হ্যাঁ, একদম একদম। জয় ইস্ট বেঙ্গল কতবার বলেছো? অগুন্তি বলেছি, অগুন্তি বলেছি। আচ্ছা, একটা জিনিস ছিল, যখন তুমি ইস্ট বেঙ্গলে যখন আসছো, তখন তোমাকে মোহনবাগানের ঘরের ছেলে এরকম একটা তকমা ছিল, যদিও হায়দ্রাবাদে তুমি তখন অলরেডি চ্যাম্পিয়ন হয়েছো। ভারত সেরা হওয়ার অভিজ্ঞতা তোমার নতুন নয়, একদম তোমার কাছে নতুন নয়, তুমি বারবার চ্যাম্পিয়ন হয়েছো। এই ঘরের ছেলে, মোহনবাগানের ঘরের ছেলে, সেটা ইস্ট বেঙ্গলের এত হৃদয়ের কাছাকাছি হয়ে যাওয়া, মানে এটা কিভাবে সম্ভব হলো? না দেখো, আমি ছোটবেলায় মোহনবাগান সেল একাডেমি থেকে বড় হয়েছি, এটা তো কোনো লোকানো জায়গা একদম নেই। তুমি, হ্যাঁ তাই, এবং সেটাই। সেখান থেকেই মোহনবাগানে গেছি, যতটা সম্ভব ভালো টাইম কাটিয়েছি। আইএসএল হয়েছে, আমরা আইএসএল এ সবাই মিলে গেছি, শুধু আমি একা না, যারা যারা সুযোগ পেয়েছে সবাই গেছে, কারণ ওটা দেশের প্রথম কেরিয়ারের জন্য সবাই গেছে, যে বলবে না সেটা অস্বীকার করা। আমি আর অন্য বিষয় গেলাম না। এবার সিচুয়েশন হয়েছে সেই টাইমে, হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্ট বেঙ্গলে আমি প্রফেশনাল প্লেয়ার, আমি চেষ্টা করেছি টিমকে সাহায্য করতে, প্রত্যেকটা মধ্যে যতটুকুনি টিমে পাশে থেকে থাকার চেষ্টা করেছি, টিম ফার্স্ট টিমে থাকি বা না থাকি, বা ড্রেসিং রুমে থাকি। আমি তখন অনেকটা সিনিয়র হয়ে গেছি, আমি কিন্তু ইস্ট বেঙ্গলে অন্যদের মতো 20 বছর বা 21 বছর বা 25 বছর আসেনি, আমি এসছি 31-এ। আমার ইস্ট বেঙ্গলে আসাটা কিন্তু অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবেই আসা। এবার সেই টাইমে আমার মনে হচ্ছে আমার কর্তব্যটা ইস্ট বেঙ্গলের ভালোটা ভাবা প্রথম, তারপরে আমার ভালো ভাবা। সেই জন্যে আমার মনে হয় ঠাকুরের কাছে অশেষ কৃপা যে এই ভারত সেরা ট্রফিটা শেষ পর্যন্ত পেয়েছি, এটা আমার মনে হয়। আমি ঈশ্বরে বিশ্বাস করি, সেই জন্য আমার এটা মনে হয়। এবং আমার মনে হয় আমি সবসময় ভালোবাসা ফিরিয়ে দিয়েছি, সে টিমের সতীর্থ হোক, বা কোচ হোক, বা ম্যানেজমেন্ট হোক, বা সমর্থকরা কেউ যদি আমার সাথে কথা বলে থাকে, কারোর মনের মধ্যে এটাও হয়নি যে সৌভিকদা বাজে ছিল, কারণ আমি সবসময় ভালোবাসার সাথে সবাইকে রিপ্লাই দিই। একদম তাই, একদম তাই। তুমি তার মানে দুটো ক্লাবের? সেটা তো আমি জানি না, সেটা তো ভবিষ্যৎ বলবে আমাকে, কেউ অ্যাকসেপ্ট করবে কি করবে না। না, তোমার কি মনে হয় অ্যাকসেপ্ট করে তো সবাই? মোহনবাগান সমর্থকদের সঙ্গে দেখা হলে কি হবে? আমি খুব কম বেরোই, প্রচন্ডই কম বেরোই। দেখা হলে এমনি সবাই ভালো ব্যবহারই করে, খারাপ ব্যবহার করে না। আমি কোনোদিন কাউকে ছোট করে কথাও বলি না, কোনো ক্লাবকেও ছোট করে কথা বলি না। এটা আমার আমরা যেটা জানি যে সৌভিকের প্রতি এই সম্মানটা সবার আছে, সেটা ভালো লাগে দেখতে। সৌভিক, তুমি ইস্ট বেঙ্গলে এসেছিলে তখন 31। এখন কথা হচ্ছে, ধরো আমি মেসি রোনাল্ডো তুলনা করছি না, আমি কিছু বাচ্চাবেলায় টম ক্রুজের সিনেমা দেখতাম হলিউড, আমি এখনও সে টম ক্রুজকে একই রকম লাগে, আমি সেটা বলছি না। বা শাহরুখ খান বলো বা আমির খান বলো, এখনও একই রকম লাগে, তোমাকেও কিন্তু একই রকম লাগে। রহস্য কি? আমি অনেকদিন হয়ে গেল ভারতীয় ফুটবলের সার্কিটে, তখন আইএসএল আসেনি, আইএসএল আসবে কিনা কেউ জানেও না, তারও 5-7 বছর আগে থেকে তুমি কিন্তু সার্কিটে খেলছি। কিভাবে সম্ভব? আমি দেখো, সত্যি কথা বলতে, তোমার সৌন্দর্যের এই গোপন রহস্য কি? না টু বি ফ্র্যাঙ্ক, আমি নিজে সেলফ ক্রিটিসাইজ আগে করি। আমি কিন্তু বিশাল ভালো কোয়ালিটির নয়, আমার মধ্যে সেই বিশাল কোয়ালিটি আছে সেরকম কিন্তু না, কিন্তু আমার মধ্যে একটা জিনিস আছে, আমার খুব ভালো ডেডিকেশন আছে। আমি এটা জানি অন্যদের থেকে আমি এটা এগিয়ে,
ডেডিকেশনটা আমার সাথে অনেকেই পারবে না। ডেডিকেটেড, আমি প্রচণ্ড ডেডিকেটেড। আমি প্র্যাকটিসেও যেটা ডেডিকেটেড বা লাইফস্টাইল যেটা, সেটাতেও আমি প্রচণ্ড ডেডিকেশনের সাথে সামলাই, যে সঠিক টাইমে খাওয়া, সঠিক টাইমে শোয়া, বেশি উল্টো পাল্টা লোকের সাথে না মেশা, এইগুলো আমি কন্টিনিউ করে আছি। সেই জন্যে আমার মনে হয় এইগুলো করলেই লংজিভিটি আমার মনে হয় বেশি যাবে। যারা বেশি দিন ধরে খেলছে তাদের মনে হয় কোয়ালিটির সাথে সাথে ডেডিকেশন বা বলতে পারো কোয়ালিটি অফ লাইফ প্রপার হলে খুব সুবিধা। মানে সৌভিক সেই মানের ফুটবলার নয়, এটা আমার মনে হয়েছে। এটা তোমার মহানুভবতা। না না, সত্যি কথাই। তুমি বিশ্বাস করবে না, আমি এখনো বলি এবং আমার স্যারদেরও বলি, কলকাতা লিগে এত ভালো ভালো প্লেয়ার আছে, দেখেছি আমি, নিজের চোখে দেখেছি, খেলেছি, তারা সুযোগ পায় না। সুযোগের জায়গাটা নেই। মানে তুমি বলো না, মানে সুযোগটা পাবে কোথায়? খেলার জায়গা নেই, 3 মাস খেলে বন্ধ, সারা বছরের লিগ নেই, মানুষের কাছে পৌঁছাবে যে ওর খেলাটা সেরকম খুব কম, স্পটও কম। সুতরাং এরকম অনেক প্লেয়ার আছে যাদের সত্যি করে লাক নেই, মানে লাক খারাপ বলতে পারো, আর প্রপার জায়গা নেই যেখান থেকে মানুষ উঠে আসবে। আর আমাদের গ্রাসরুটের কাজও সেরকম ভাবে হয় না প্রত্যেকটা জায়গা, A to Z পুরো ইন্ডিয়াতে, যে একটার পর একটা স্টেপ, একটার পর একটা স্টেপ প্লেয়ার উঠতেই থাকবে। এটা প্রচন্ড ভাবার বিষয়। সৌভিক, তুমি একেবারে কথায় কথায় তুমি একদম বাংলার ফুটবলের বোধহয় একটা জায়গায় এমআরআই করে দিলে যে আসল রোগটা কোথায়। কিন্তু এখানে আমার একটা ইনক্লুশন আছে, ধরো এই দায় সম্পূর্ণ বোধহয় 3 প্রধানের। না, এই গায়ে তুমি যদি বলতে পারো সবাই, শুধু 3 প্রধান আছে বলে 3 প্রধানের সমর্থক আছে বলে 3 প্রধানকে দিয়ে দিলে এটা নয়। ডিস্ট্রিক্টে কি হচ্ছে, ছোট ছোট ক্লাবে কি হচ্ছে, পাড়া ক্লাবে কি হচ্ছে, বাইরের আইএসএল ক্লাবগুলো কি হচ্ছে, একটা দুটো ক্লাব ছাড়া কোথাও হচ্ছে না। গ্রাসরুট প্রপার তুমি যদি সত্যিকারের অনেস্টির সাথে তুমি বলো, সেরকম তো হচ্ছে না। সবই তো তুমি না, তুমি নিজেও যখন জানো। বাংলার এবং বাঙালি ফুটবল, আমি বাংলার কথা বলছি, এবারে বাংলায় ফিরে আসি। বাংলায় তা তুমি একটা খুব ভালো কথা বলেছো যে কলকাতা লিগে তুমি এমন এমন প্লেয়ারদের সম্মুখীন হয়েছো বা খেলে আসছো এদের সঙ্গে, যারা পাদপ্রদীপের আলোয় এলো না, অথচ তাদের হয়তো আইএসএল খেলার কোয়ালিটি ছিল, এখনো আছে। আমরা হয়তো একটু সৎভাবে যদি আমরা কলকাতা লিগটা দেখি, সেখান থেকে আইএসএল টিম বানিয়ে নিতে পারবো এবং সেটা ভালো খেলবে। কলকাতা লিগে আমি 100% মনে করি কলকাতা লিগে এত ভালো ভালো ছেলে আছে প্রত্যেকটা পজিশনে। তুমি কলকাতা লিগের সমস্ত ক্লাবগুলোকে নিয়ে তাদের বেস্ট প্লেয়ারদের রিক্রুট করে তুমি যদি 4-6টা ভালো মানের বিদেশি দিয়ে যেরকম হয়, তুমি তাদেরকে একটা আইএসএল টিম করো, অনেক আচ্ছা টিম পারবে, আগুন ভালো জায়গা থাকবে। এটা একদম বাস্তব কথা। কারণ বাঙালির মধ্যে ট্যালেন্ট প্রচুর, কিন্তু এখন খুব বাজে লাগলেও শুনতে, যে যা ট্যালেন্টটাকে বার করে আনার লোক, বার করে আনার প্রতিষ্ঠান, জায়গা, সমস্ত দিক দিয়ে এই জায়গাটাতে 3 প্রধানের সমস্যা আছে। কারণ তাদের ডোর স্টেপই তো আমাদের বাংলার ফুটবলারদেরকে জায়গা দেয়। আমাদের যে দলগুলোতে বাঙালি ফুটবলারদের আধিক্য নেই, এটাই কি মেন সমস্যা? তুমি কিভাবে দেখো? আমার মনে হয় ক্লাব আমাদের, দল আমাদের, সমর্থক আমাদের, কিন্তু ফুটবলার আমাদের নয়। ফুটবলার আমাদের না, কিন্তু আমাদের তৈরি করতে গেলে আমাদের সবার আগে আমরা আন্ডার 17-18 নিয়ে ভাবছি। আন্ডার 17-18 নিয়ে ভাবলে তুমি সেই জিনিসটা কোনোদিনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া কোনোদিনই সুপার সাকসেস পাওয়া যায় না, কোনোদিনই পাবে না। তুমি যদি আন্ডার 7 থেকে না দেখো, তাহলে আজ থেকে 10 বছর 15 বছর পর গিয়ে সেটা কোনোদিন পাবে না। আর এটা শুধু ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান না, এটা গ্রামে, আজকে পুরুলিয়াতেও অনেক গ্রামে আছে বিশাল ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, বাঁকুড়াতেও আছে, বীরভূমেও আছে। তারা কোনোদিন ভাবতেও পারছে না কলকাতা লিগে, তারা হয়তো ভাবছে 5th ডিভিশন খেলবো, গড়ের মাঠ কি সেটা জানে না, অথচ কোয়ালিটি আছে। এবং এই মানে কলকাতা লিগের সত্যি কথা যদি তোমরা সার্চ করো, দেখতে পাবে যে কত ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে, তুমি নিজেই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, কতদিন খেলবে ফুটবল এখনো পর্যন্ত? আমার আর 1 বছর কন্ট্রাক্ট আছে, কিন্তু আমি এখনো নিজেই শিওর নই যে আমি কি করব। সেটা আমি টাইম গেলে 2026-27 ইস্ট বেঙ্গল তো, আমি তো বলছি আমার এখনো 1 বছরের কন্ট্রাক্ট আছে, কিন্তু আমি এখনো একটা ফ্যামিলির ব্যাপারে নিয়ে একটু ব্যস্ত আছি, সেই জন্য আমি কিছু ডিসিশন নিইনি। অন্য ক্লাবের অফার আছে? না 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 না, ওরকম ব্যাপার না। ওই অন্যান্য ক্লাবের, আমার পুরোটাই সম্পূর্ণ নিজের ব্যাপার, যে খেলাটা চালিয়ে যাওয়াটা উচিত হবে কিনা। খেলা
আমার কি রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস আমাদের বেঙ্গল ফুটবলের বাচ্চাদের প্রতি, আমার কি করা উচিত, সে সমস্ত দিক থেকেই এখন মানে চিন্তা সৌভিক কি ভাবনা তুমি করি। রিটায়ারমেন্ট প্ল্যানিং এ চলে আসছে নাকি? এখনই না, কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে তো নিতে হবে, আর 1-2 বছরের মধ্যে। সৌভিক, খুব ভালো একটা আড্ডা হচ্ছে। হুম। মাঝখানে একটা অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গেছিল হুম। যে আমি নাম করে বলছি, ধরো নবী আমাদের খুব কাছের, নবিদা একটু কি বাড়াবাড়ি করেছিল, মানে তোমার নাম করে করে, এটা তুমি কিভাবে দেখো? নাকি কেউ নবী যেমন বলেছিল যে আমরা এগুলো বলছি সেটা ইন্সপায়ার করছে অস্কার বুজোকে, আচ্ছা, বা এটা ভোকাল টনিকের মতো কাজ করছে, তুমি কি মানে এগুলোকে কিভাবে দেখো? প্রথম কথা না, আমি সত্যি কথা আমি এত বেশি দেখি না, তবে এটা শুনেছিলাম খুবই হয়েছে, এবং পরে আমি দেখেছিলাম তার আগেও একটা কোনো বড় ম্যাচে নাম নিয়ে বলেছিলাম। এবার নবিদাকে আমি সম্মান করি, বড় প্লেয়ার ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নবিদার এগুলো আমার মতে না বলা উচিত। মোটিভেট করছে নবিদার, মনে হচ্ছে নবিদা বলে দিচ্ছে ওখান থেকে, সেটা মনে হচ্ছে মোটিভেট হয়ে ভালো খেলছে, কিন্তু নবিদার মতো এত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বা এত গোল করা এত বড় প্লেয়ার যারা 2 ক্লাবে খেলেছে, তার এরমভাবে ছোট ছোট জায়গায় না বললে আমার মতে বেটার হয়, নিজের সম্মান নষ্ট হয় তার থেকে নবীরা যদি কোনো গ্রাসরুটে কাজ করে, বাচ্চা ছেলেদের তুলে আনে, টুয়ার্ডস বেঙ্গল ফুটবলের প্রতি দায়বদ্ধতা হয়, যেখানে প্রচারের আলোয় না গিয়ে অনেক প্লেয়ারদের তুলে আনার মতো কোনো একটা সংগঠন চালাতে পারে, পান্ডুয়াতে যদি করতে পারে, তাহলে আমার মনে হয় নবীদার জন্য বেটার। আমি জানি না, হয়তো করে, বলা তো উচিত না, হয়তো করে, কিন্তু আমার মতে কন্ট্রোভার্সিতে এত মানে একটা নবীদের মতো বড় প্লেয়ার না করলেই বেটার। তুমি কিভাবে নিয়েছিল ওই সময়টা? আমি রাগ হয়েছিল? আমার পার্সোনালি রাগ হয়নি, কারণ আমি ক্রিটিসাইজ হতেই হয়, তাতে তো কোনো ব্যাপার না, কিন্তু বাজে লেগেছিল, খারাপ লেগেছিল, কারণ নবীদের সাথে আমি এক টাইমে খেলেছি একসাথে, তখন আমার ওটা খারাপ লেগেছে। সৌভিক, তোমার সঙ্গে নানান সময় নবীর কথা যখন আসলো তখন মেহতাবের কথাও আসবে। তুমি নানান সময় দেখেছি নানান জায়গায়, খুব ছোট জায়গায় তুমি মেহতাব হোসেনকে অন্য জায়গায় রাখো, কেন রাখো? মেহতাবদাকে আমি খুব রেসপেক্ট করি, মেহতাবদার মতো পজিশনটা কি বলে? পজিশন এক, প্লাস মেহতাবদার মতো সাহসী মানুষ, সাহসী প্লেয়ার খুব কমই এসছে। আমি তো আর তার থেকে বড় প্লেয়ারদের দেখিনি, কিন্তু মেহতাবদা সত্যি যতদিন খেলেছে সাহসের সাথে খেলেছে, আর আমার সাহসী লোকেদের খুব পছন্দ, সেই জন্য আমার মেহতাবদাকে ভালো লাগে। মানে আমাদের মধ্যে ভীতু লোকেদের পছন্দ না, সেরকম ব্যাপার না, সাহসী লোকেদের আমার খুব স্পেশালি খুব পছন্দ। আচ্ছা, কার্লোস কুয়াদ্রাত নাকি অস্কার বুজো? এটা এরকম ভাবে কোনোদিন কি প্রশ্ন! কোনোদিন দুজনেই, একজন সুপার কাপ দিয়েছে, একজন এত বছর পর একটা লিগ দিয়েছে, দুজনের সম্পূর্ণ আলাদা, দুজনের কোচিং স্টাইলও আলাদা। আমি কাউকেই ডিসরেসপেক্ট করতে পারি না, আমি দুজনকেই খুব সম্মান করি এবং দুজনের সাথেই ক্লোজ, আমি এটা বলা উচিত না। আচ্ছা, অস্কার বুজো চলে যাবেন বলে ঘোষণা করেছে, আচ্ছা, তুমি কি মানে বলবে জানে নেহি দেঙ্গে তুঝে? অবশ্যই থাকলে তো ভালোই, কিন্তু আমি তো জানি না, মনে হয় প্রফেশনাল প্লেয়ার, যেরকম প্রফেশনাল কোচও উনি, সিচুয়েশন ডিপেন্ড করছে সমস্ত সিচুয়েশনের উপর। সব ইস্টবেঙ্গল সাপোর্টাররাই চাইবে অস্কার থাকুক, কিন্তু সিচুয়েশান ওনার পার্সোনাল ডিসিশন, এটা তো লিগের ভবিষ্যৎ কি ওনার টার্মস আমরা তো জানি না, যেটা ভালো। সে তো অবশ্যই, নতুন কোচ এলে তার কারণে আবার নতুন করে প্রমাণ দিতে হবে সৌভিককে, এটা খুব ভালো লাগবে এই বয়সে এসে। এটা তো প্রত্যেকটা প্র্যাকটিসই একটা করে লড়াই, প্লেয়ারদের, সমস্ত প্লেয়ারদের, শুধু আমার জন্য না, মানে আগের দিন কি হয়েছে সেটা ভুলে যেতে হয়, পরের দিনের জন্য প্রিপেয়ার। কতক্ষণ প্র্যাকটিস করো তুমি? মানে জেনারেলি আমার এমনি নরমাল প্র্যাকটিস, ইস্ট বেঙ্গল প্র্যাকটিসের বাইরে কতক্ষণ প্র্যাকটিস করো? আমি বড়নগর মাঠে কতক্ষণ দেখা যায়? এখনো কি বড়নগর মাঠ? আমি অফ সিজনে সবসময় বড়নগর, আমি তো বড়নগরই দিই, বড়নগর মাঠে দিই। এখন আমি নিউ টাউনে শিফট করে দিই, কিন্তু বড়নগর আমার মনের মধ্যে। আমি বড়নগর স্পোর্টিং ক্লাবে যাই, রঞ্জনদার কাছে প্রি সিজন করি, সিজনের মধ্যে যখন টাইম পাই, যখন ছুটি থাকে তখন তাই সকালবেলা জিমে যাই, তখন রঞ্জনদার কাছে গিয়ে প্র্যাকটিস করি। আচ্ছা, খাওয়া দাওয়ার একটু এটা বলো তো, মানে প্লেয়ারদেরকে জানানো দরকার আছে। খাওয়া দাওয়া যতটা বেশি কন্ট্রোল করা যায় আর কি, মানে 2 পিস মাটন একটু নিয়ে নিলে না, মাটন খেতে হবে না, যতটা একটা প্রপার ডায়েট ফলো করলে। মানে বিরিয়ানি লাস্ট কবে খেয়েছো? বিরিয়ানি
চ্যাম্পিয়ন হওয়ার পর কোথায় খেয়েছিলাম একদিন, কিন্তু বিরিয়ানি আমার অতটা ফেভারিট না, কিন্তু আমি অত খাই আমি বলি তেলের খাবার আমাদের, তেলের খাবার না, আমরা আমি তো অত- এগুলোই খাই, আমাদের কথা বাদ আমার দাও। অতটা চেহারাটা দেখেছো তো, এটা মেনটেন করতে, তুমি যেমন মেনটেন করো আমাদেরও মেনটেন করতে হবে। আমাদের মেনটেন না করলে পয়সা রোজগার করতে পারবো না। না তুমি যেটা মেনটেন করছো ওটা তোমার মেনটেন, আমার এটা মেনটেন না। আমার এখন কথা হচ্ছে ধরো খাবারের প্রতি লোভ হয়, আমার করতে করতে লোভটা কেটে গেছে, লোভ হয় না এখন, লোভটা হয় না। খাবারের প্রতি লোভটা আর নেই, স্যালাডের প্রতি লোভ, পরিমাণের প্রতি লোভ, পরিমাণ আর টাইমিং যদি প্রপার থাকে ব্যাস, তারপর আর ভাত কতটা খাও? কমই খাই, কিনোয়াই খাই বেশি। ভাত ভাত তো কারণ বয়সের সাথে সাথে ফ্যাটটা বেড়ে গেলে আর মুশকিল হয়ে যায় কমানো। আমি এই প্রশ্নগুলো কেন করছি বলো তো, কেন? কেন সৌভিক কিভাবে নিজেকে মেনটেন করে সেটা বাংলার হাজার হাজার দর্শক, হ্যাঁ, লাখ লাখ দর্শক যারা ফুটবল খেলে বা ফুটবল ভালোবাসে তাদেরকে জানানোটা জরুরি। আমি অবশ্যই। সেই কারণেই এটা বলতে চাইছি আর কি। না মানে খাবার কন্ট্রোল করলে মানে সোজা বাংলায় বললে জিভের ওপর কন্ট্রোলটাই মেন, তারপর তুমি সমস্ত কিছু হয়ে যাবে। যদি কেউ জিভের ওপর কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, জিভের উপর কন্ট্রোল তো শুধু খাওয়া দিয়ে হয় না, মানে কথা বলার ভুলভাল বেফাস মন্তব্যটাও কিন্তু জিভ দিয়ে হয়। আমার কথা হচ্ছে সৌভিক কিন্তু বেফাস মন্তব্য করে না, এটার পেছনে কি? আমি ক্যামেরার সামনেই আসতে চাই না। আমার রীতিমতো তুমি যদি খেলার পর কোনোদিন জাগরতে যায়, তুমি প্রেসের লোকেদের করো, জিজ্ঞেস করো আমি কখন পালাবো ভাবি, আমার খুব লজ্জা লাগে, প্রচন্ড লজ্জা। আমি জানি না, আমি ক্যামেরা চাই পারসন, এটা তো আমি হুট করে করতে পারবো না, কিছু করার নেই আমার, আমার মধ্যে আমার নেচার এটা। এটাই তোমার নেচার। হ্যাঁ কিন্তু সেই ক্যামেরা সেই পার্সন আমাদের সঙ্গে প্রায় 25 মিনিট কথা বললেন। হ্যাঁ, চ্যাম্পিয়ন হওয়ার পর, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও বলেছিলাম, এই চ্যাম্পিয়ন হওয়ার পরেও বললাম, ভালো লাগলো আমার কাছে। সৌভিক বই পড়ো সময় করে? না, মিথ্যা কথা বলবো না যে আমি খুব একটা বই পড়ি, ওরকম ব্যাপার। মোবাইলের পেছনে সময় দাও? আমি আমার খুব না আড্ডা মারতে ভালো লাগে বাড়ির লোকেদের সাথে, আর আমার খুব ক্লোজ ফ্রেন্ডদের সাথে। তাছাড়া আমার বেশি ওরকম ব্যাপার নেই, মেয়ে বউ এদের সাথে গল্প করি। বেড়াতে যেতে কেমন লাগে? খুবই ভালো লাগে, টাইম পাই না যাব। পরিবারটাই মেন। হ্যাঁ, পরিবারটাই। ছোটবেলায় কোনো পারিবারিক ছবি, হুম অ্যালবামের ছবি হুম যেটা তোমার স্মৃতিতে আছে, সেটা ছবিটা একটু বলো তো আমাদেরকে, একটু শুনি। পারিবারিক ছবি বলতে তুমি কিরকম বলছো? পারিবারিক ছবি মানে তোমার ফ্যামিলি, পরিবারের ছবি, বাবা মায়ের সঙ্গে তোমার ছবি, যে ছবিটা তোমার খুব ছোট থেকে খুব ভালো লাগতো দেখতে। এরকম না, ছোটবেলায় যখন আমরা আমাদের সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা হতো, প্রোগ্রাম হতো প্রতি বছর, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে বহুদিন। ওই সবাই মিলে যেতাম, খুব মজা হতো, ওটাই মনে থাকে। আর ওরকম স্পেসিফিক ভাবে কিছু না, ওটাই যেটা সবাই। আমি একটা কথা বলছি, আমি এই যে এলাম সৌভিকের বাড়িতে, এই বাড়িটাই পুরোটাই সৌভিকের, এবং ও নিজে হাতে ক্যাপেচিনো করে খাওয়ালো আমাদের, অসাধারণ টেস্ট। কফি ছাড়া কি কি করতে পারো? আমি কিছু পাই না, বউগুলো করে দেয় মেশিনে কফি। আমি যদি কফি না খাতাম আমাকে প্রবলেম হতো। আমি একদম কিছু পাই না, পুরোটাই পুরো বউয়ের উপর। আচ্ছা, বাবা মার কথা যখন আসছে, আমি ফুটবলার না হলে অন্য কিছু হতে, হয়তো বা ডাক্তার হতে বা অন্য কিছু হতে, বাবা মাকে মাকে ধরছি, ধরো এমন কোনো কথা যেটা মাকে বলা হয়নি, এটা বলবে? এমন কিছু না, আমি সবই বলি, সব বলে সব বলি, এরকম কোনো ব্যাপার নেই যে বলা হয়নি বলবো। একটা ইমোশনাল মুভমেন্ট, একটা কিছু তৈরি করবো, ওরকম ব্যাপার নেই। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কথায় সব বলি। আচ্ছা, সৌভিক কি ইমোশনাল নাকি যান্ত্রিক? ইমোশনাল আমি নই, মানে আমার বউ তো বলে আমি ঘরে ইমোশনাল নই। মানে জার্মান টাইপের? কি জানি কিরম টাইপের, বুঝতে পারি না, কিন্তু ইমোশনাল নই, খুব একটা ইমোশনাল আমি নই, মনে হয় না আমার। আচ্ছা, এই অবস্থাতে আমি তোমার একটা কথা বলি, সৌভিক প্রচন্ড লাজুক প্রকৃতির একটা ছেলে। সৌভিক নিজে বলছো ইমোশনাল নয়। আহিলিকে প্রথম অ্যাপ্রোচটা কে করেছিল? মানে তো একটা বলতে হয় যে ওটাতে আমার করতেই হবে, ওটাতে করতেই হবে, ওটাতে কিছু করার নেই। তার জন্য প্রিপারেশনটা কতটা ছিল? ভালো লেগেছে, মানে ঘেমে গেছিলাম পুরো। ওরে বাবা রে, সে আইলিকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে, বাপরে বাপ।
না, আইলির সঙ্গে একটা ইন্টারভিউ হয়েছিল আমার, হ্যাঁ হ্যাঁ সেদিন বলেছিল। যাই হোক, এটা সম্ভব, মানে সৌভিক এটা সম্ভব করেছিল। তো কিছু করার নেই, ওটা তো কোনো উপায় নেই, ওটা আমাকেই করতে হয়েছিল। ওটা তো আমরা একবার শোর শেষ প্রান্তে চলে এসেছি। আমি এই শোর মধ্যে আমি বাকি পোর্শনটা আমরা অরিত্রকে ছেড়ে দেবো। আর একটা ভিডিও থাকবে যেখানে ও তোমার কিছু র্যাপিড ফায়ার করবে, ঢাকাঢাক গুলি করবে, তোমার সেগুলো সেভ করতে হবে। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আপাতত বন্ধুরা আমরা এখানেই শো শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।